নমস্কার। আজকে বিনোদন রেডিওতে আমরা মুখোমুখি হচ্ছি মিস্টার ইসমাইল হোসেনের। ইসমাইল হোসেন একসময় ৮০ এবং ৯০-এর দশকে বাংলাদেশে একজন গুরুত্বপূর্ণ চিত্র পরিচালক ছিলেন এবং তিনি অসংখ্য ছোট গল্প লিখেছেন। এরপর উনি লস অ্যাঞ্জেলেসে আসেন এবং এখানে উনি ইলেকট্রনিক্সের ব্যবসার সাথে জড়িত, কিন্তু বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি তার টান অনবদ্য, যার জন্য তিনি বিনোদন টিভি খুলেছেন এবং বিনোদন রেডিওটা মূলত তারই প্রচেষ্টায় খোলা হয়েছে। আমরা মিস্টার হোসেনের মুখোমুখি হয়েছি বাংলা ভাষা এবং সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে, কারণ আমরা সবাই জানি ইংরাজি এবং হিন্দির দাপটে বাংলা ভাষার ভবিষ্যৎ এখন সংকটের সম্মুখীন। তো এই নিয়ে উনি কি ভাবছেন সেটা আমরা উনার কাছ থেকে জানতে চাইছি। হ্যাঁ, বিপ্লব পাল, আপনাকে শুভ সন্ধ্যা। বিনোদন রেডিওর মাধ্যমে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে টক শোর ব্যবস্থা করেছেন এবং আমাকে একটা কঠিন প্রশ্নের মুখোমুখি করেছেন, এবং আপনি যতটুকু বুঝতে পেরেছি আপনি বাংলার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাচ্ছেন। তো কথা শুরুর আগে আমি আমার পরিচয় দিচ্ছি আপনার দর্শকদের, আপনার শ্রোতাদের, কারণ আমি জানি যে বিনোদন রেডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটা অস্ট্রেলিয়া, ইউরোপ সহ অন্যান্য কান্ট্রিতে এটা শোনা যাচ্ছে। সেজন্য আমি বলছি, আমি বাংলাদেশের ছেলে, আমি মেঘনাপাড়ের ছেলে, এবং আমার জন্ম নোয়াখালী, বৃহত্তম নোয়াখালীর লক্ষ্মীপুরে। তবে আমি পড়াশোনা করেছি ঢাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্র, এবং বাংলা সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে উঠেছি সেই 70-এর মাঝামাঝি। ছোট গল্প লিখেছি সাপ্তাহিক বিচিত্রা, দৈনিক বাংলা সহ বাংলাদেশের সমস্ত জাতীয় পত্রিকায়। আমার 4টি গল্প গ্রন্থ বেরিয়েছে, একটি উপন্যাসের বই বেরিয়েছে, ছোটদের জন্য বই লিখেছি 2টো। তারপর হুট করে আবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র করেছিলাম নদী সমস্যা নিয়ে, নারী সমস্যা নিয়ে এবং মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়নের পক্ষে। এখন লস অ্যাঞ্জেলসে আছি। এখানকার সাহিত্য, সংস্কৃতি, বিনোদন সবকিছুর সাথে বাংলার ভবিষ্যৎ এবং গ্লোবাল বাংলায় যাতে বিশ্ববাসী বাংলাকে এবং বাঙালিকে ভালোবাসতে পারে সেজন্য কিছু করার চেষ্টা করছি। আপনি বলবেন যে আজকে চারিদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি হিন্দি সিনেমার দাপটে, হিন্দি গানের দাপটে এবং বাংলার অর্থনৈতিক দুর্দশার কারণে সমস্ত বাঙালিদের তাদের নিজেদের ঘর ছেড়ে বাইরে বেরোতে হচ্ছে, এবং যে কারণে তাদের পরবর্তী প্রজন্ম বাংলা ভাষাটা ভুলে যাচ্ছে। এবং তার থেকেও মারাত্মক তথ্য হচ্ছে এই যে এই বলতে গেলে এই মুহূর্তে এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই কি ঢাকায় বলুন, কলকাতায় বলুন, হিন্দি সংস্কৃতি ক্রমশ বাংলার মেন স্ট্রিম সংস্কৃতি হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি আমাদের কবি নজরুলের কবিতা দিয়ে আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি। হে দারিদ্র, তুমি করেছ মহান, তুমি আমাকে দিয়েছ বিশ্বের সম্মান। দারিদ্রতার কারণে বাংলা এবং বাঙালিরা বারবার মার খেয়েছে, কিন্তু তারা প্রতিবাদী হয়ে ওঠার কারণে তাদের বাংলা এবং বাংলার ভবিষ্যৎ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি রাজনৈতিক দিক থেকে চিন্তা করেন তাহলে দেখবেন যে গান্ধীর সময় থেকে অথবা ব্রিটিশ ভারতে বাংলাকে এবং বাঙালিকে বিভক্ত করা হয়েছে, অপাংক্তেয় করা হয়েছে এবং কৌশলগত কারণে তাদেরকে সীমাবদ্ধ করা হয়েছিল। কিন্তু আমরা শুরু করেছিলাম ভাগীরথী পাড়ের বাংলা দিয়ে। শুদ্ধ বাংলা পূর্ববঙ্গে এবং পশ্চিমবঙ্গে প্রচুর পঠিত হয়েছে এবং আমাদের কিশোর তরুণরা, আমাদের সাহিত্যিকরা বাংলায় প্রচুর দিয়ে বাংলা বেশ সুপ্রতিষ্ঠিত হয়েছে কোণঠাসার কারণেও। তখনও কিন্তু হিন্দি এবং উর্দু সংস্কৃতি খুব প্রচন্ড ভাবে চেপে উঠেছিল। আপনি গান্ধী এবং জিন্নার কথা, উভয়ই কিন্তু বাংলাকে শোষণ শাসন করার চেষ্টা করেছিল। তবু নেতাজি, দেশবন্ধু চিত্তরঞ্জন, রবীন্দ্রনাথ এবং আরো অন্যান্য বাঙালি, বাংলাদেশের শেরে বাংলা, কবি নজরুল এবং আপনার লালন গীতির কথা বলুন অথবা অন্যান্য গীত, কবিতা এবং অন্যান্য কাব্যের কারণে বাংলায় প্রচুর সম্পদ রয়েছে। যদি এগুলোকে যথাযথ রূপে সেই সময় ইংরেজি ভাষায় বা আন্তর্জাতিক ভাষায় অনুবাদ করা হতো তাহলে দেখা যেত বাংলায় নোবেল পুরস্কারের সংখ্যা সাহিত্যে আরো 2-4টি পড়তো। কারণ বিশ্বের অন্যান্য সাহিত্যিকদের তুলনায়
বাংলা এবং বাংলা সাহিত্যে এখন আমি 10 জন লেখকের নাম বলতে পারি যারা সত্যিকার অর্থে কালদর্শী এবং যুগদর্শী লেখা রচনা করেছেন। আমি মনে করি যে বাংলার ভবিষ্যৎ বলুন আর বাংলার অতীত বলুন দুটোই দেখার মতো। দারিদ্রতা ছিল, কিন্তু দারিদ্রতার মধ্য দিয়ে বাঙালি কখনো পরাজয় স্বীকার করেনি। এটা আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। কিন্তু মিস্টার হোসেন, 60 থেকে 70 বছর আগে কি বিরিয়ানি রান্না হয়েছিল সেই গন্ধ কি এখনো আমাদের হাতে লেগে থাকবে, না আমাদের এখনো নতুন বিরিয়ানি বদলে পোলাও বা তার বদলে আমরা ক্রমশই দেখতে পাচ্ছি যে বাংলা সাহিত্যটাই ক্রমশ সাদা ভাত হয়ে যাচ্ছে? না না না, তা হচ্ছে না। আমি এটাকে আপনাকে দেখিয়ে দেই। আপনি দেখেন নোকিয়া একটি বিদেশি কোম্পানি, তারা সেলফোন বের করেছে। তারা বাংলা এবং বাঙালির ভালোবাসা অর্জনের জন্য তারা তাদের আন্তর্জাতিক ইংরেজি ফন্টকে চেঞ্জ করে বাংলা ফন্ট করে দিয়েছে। আজকে 150 মিলিয়নের মতো ভারতে এবং বাংলাদেশে বাঙালিরা বাংলা ফন্টের মাধ্যমে তারা তাদের বেচা কেনা সেলুলার ফোনে করছে। এখন বাংলাকে নিয়ে আমরা যখন বাঙালিরা এগুতে পারছি না, তখন ফিনল্যান্ডের কোম্পানি কিংবা সুইজারল্যান্ডের কোম্পানি তারা বাংলাদেশে ঢুকে বা কলকাতায় ঢুকে তারা বাংলায় আমাদের ভাষাকে আয়ত্ত করে আমাদের ভাষাকে সফটওয়্যারের মধ্য দিয়ে সেলুলার ফোনে ঢুকিয়ে দিয়েছে। এটা আমরা করিনি, এটা তারা করেছে। তারা তাদের বাণিজ্যের কারণে করেছে। আমরা আমাদের কনজিউমারের দিক থেকে চিন্তা করতে গেলে 250 মিলিয়ন বাঙালির ক্ষমতা অনেক, এবং এই তাদের ক্ষমতা এবং তাদের ভালোবাসা পাওয়ার জন্য বিদেশি কোম্পানিগুলো এখন প্রতিযোগিতামূলক ভাবে বাংলা ফন্টকে, বাংলা টোনকে, বাংলা রিং টোন এবং বাংলা অন্যান্য জিনিসকে কতখানি সেলুলার ফোনের ভিতরে আরো কত স্মুথলি ঢুকানো যায় সেটা নিয়ে তারা গবেষণা করছে। এটা কি বাংলার বিজয় নয়? আচ্ছা, আপনাকে এই ব্যাপারটা আমি খুব দ্বিমত পোষণ করছি। আপনি যদি বাংলাদেশের নিউজ পেপারগুলোতে ইন্টারনেটের মাধ্যমে নিশ্চয়ই রেগুলারই আপনি পড়েন, অনেক কটা পেপারই পড়েন, আমিও পড়ি। আমি একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিতে চাই যে খুব ব্যাপকভাবে প্রোডাকশন হওয়া মানে যে খুব ভালো কিছু হচ্ছে তা নয়। আজকে আপনি বলুন যে প্রথম আলো, দৈনিক সমকাল বা এদিকে বর্তমান বা আজকাল এই যে পত্রিকাগুলো ইন্টারনেটে আমরা রেগুলার দেখছি, এর মধ্যে আপনি যদি 4টে সেন্টেন্স পড়েন তার মধ্যে দেখবেন 4টেতেই আইদার বাংলার বানান ভুল আছে, না কনস্ট্রাকশনে ভুল আছে। এটা বেশ একটা বিজিগিচ্ছিরি ব্যবস্থা। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এই যে ভাষা এবং এর প্রতি কোনো যত্নের কোনো ইয়েই নেই। আমি বলবো যে মোটামুটি আমরা কোনো যত্ন নেওয়া তো দূরের কথা, যেটুকু ন্যূনতম সম্মান প্রদর্শন করার দরকার ছিল সেটুকু হচ্ছে না। যেটুকু বাণিজ্যের কারণে দরকার বাংলাটা, আমরা সেটুকুই কাজে লাগাচ্ছি। তো এইভাবে যদি চলতে থাকে তো আর দুদিন বাদে যেটা হবে, বাংলাটা তো সে একটা ইতর বিশেষের ভাষা হয়ে দাঁড়াবে। এর বেশি তো আমি কিছু দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে আমি কিছুটা আপনার সাথে একমত। কারণ হচ্ছে আপনি একটু চিন্তা করলে দেখবেন ভারতের দেশ পত্রিকা অথবা আনন্দবাজার গ্রুপ সত্যিকার অর্থে আন্তর্জাতিক বাংলার মর্যাদাকে ধরে রাখার জন্য বাংলা বানান এবং বাংলার প্রচলিত রীতিনীতি এবং রাবীন্দ্রিক ব্যাকরণ অথবা রবীন্দ্র উত্তর ব্যাকরণকে কিভাবে আয়ত্ত করতে হবে এবং কিভাবে সেটাকে প্রচলন করতে হবে সেটা ধরে রেখেছে। পাশাপাশি যুগান্তর অনেকখানি কাজ করেছিল এর আগে। বাংলাদেশের কিছু পত্রিকা এসব ব্যাপারে অত্যন্ত আমি মনে করি সচেতন। কিন্তু এখন যেটা হয়েছে আজকে ব্যাপক জার্নালিজমের কারণে, অনেক চাহিদার কারণে কিছু নতুন ছেলে বা নতুন প্রতিভা ঢুকে পড়েছে, তারা বাংলার ঐতিহ্যকে ধারণ না করে বরং বর্তমান অর্থনৈতিকভাবে এটাকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে অর্থনীতির দিকে ঝুঁকে পড়ার কারণে এই জিনিসগুলোর প্রতি কিছুটা অবহেলা হচ্ছে। কিন্তু তথাপি তো মাধ্যমটা তো বাংলা। এর মধ্যে বাংলা সবসময় পৃথিবীর সব ভাষাতেই কিছু না কিছু বিদেশি ভাষা ঢুকে পড়ে, বাংলাতেও ঢুকবে, এটা স্বাভাবিক। কিন্তু এটা এক ধরনের আমি বলতে পারি হ্যাঁ বাংলার ভিতর ভাঙ্গন ধরেছে, কিন্তু এই ভাঙ্গনটা মানে খুব বেশি নয়। এটা 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 কিন্তু একটি স্বাভাবিক প্রচলিত বিষয়। সাধু ভাষা থেকে যখন চলতি ভাষায় এসেছে বাংলা, তখন অনেকে হইচই করেছে। কিন্তু আজকে যখন আবার এই চলিত ভাষার মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিসের বানান নিয়ে গবেষণা হচ্ছে, যেমন ইংরেজি শব্দ দন্তাস্য ব্যবহার করা হচ্ছে ইংরেজি শব্দের বানানের সময় আর কি, সেই সময় অন্যান্য জিনিস কিছু একটা হয়তো ভুল হতে পারে, অথবা কিছু কিছু সেন্টেন্সের মধ্যে কথা প্রসঙ্গে ইংরেজি এসে যায়। সেটা হিন্দির দিকে তাকালেও আপনি দেখবেন হিন্দিতে প্রচুর ইংরেজি ঢুকে পড়ে, সেজন্য হিন্দি মার খায়নি। হিন্দির গীত এবং কবিতা অথবা কাব্য চর্চার ক্ষেত্রে সেখানে মাধুর্য রয়েছে। বাংলা কবিতার ক্ষেত্রে